আমরা আজকে শুরু থেকে একদম ঠিক আছে এই ভিডিওর মধ্যে আজকে কালকে পর্যন্ত যা করছি একদম সব কিছু থাকবে। আচ্ছা, আমাদের মোড হচ্ছে, কাজ করার মোড হচ্ছে এখানে উইন্ডোজে দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড আর একটা কি কমন মোড। তো আমাদের আসলে দুইটা মোডেই একটু জানা থাকতে হবে। গ্রাফিক্যাল ইউজার মোড, ইউজার ইন্টারফেস মোড, এটা তো সবাই পারে, তাই না? একটা ছোট বাচ্চাকে দিলে সেও পারবে। কিন্তু কমন ফর্মেট যেটা আছে এটাতে আসলে একটু মানে জানতে হয়, কমান্ডগুলো জানতে হয়, ঠিক আছে। কমান্ড দিয়ে কাজ করতে হয়। তো আমি কমান্ড দিয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। আচ্ছা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড কোনটা? ধরেন আমি এখানে ক্লিক করছি দিস পিসিতে, এখানে গেল, এখান থেকে আমি এখানে গেলাম, আবার এখান থেকে ব্যাক আসলাম, আবার এখানে ঢুকলাম, মাউস দিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড। আর কমান্ড ফর্ম কোনটা? এই যে একটা কালো যে বক্স দেখতেছেন এটা। তো আপনারা চাইলে এই কালো যে কমান্ড ফর্ম যেটা আছে এটাকে চাইলে আপনারা এখান থেকে প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ফন্ট আছে, ফন্ট চাইলে এখন দেখেন ফন্টগুলো ছোট না, চাইলে এখান থেকে 24 বা 28 করে দিলে একটু বড় হয়ে যাবে। বা আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে একটা হচ্ছে স্ক্রিন টেক্সট, যেটা হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে কালো যেটা ডিসপ্লে দেখতেছেন এটা। আপনারা চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন, দেখছেন। তো আমাদের ডিফল্ট কালোই থাকুক। আচ্ছা, এখন দেখেন আমাদের এটাকে বলা হয় ডিরেক্টরি অথবা পাথ, ঠিক আছে। এখন আমরা কোন ডিরেক্টরির মধ্যে আছি? আমাদের সি ড্রাইভের ইউজার্সের মধ্যে টিচার পিসি। আপনারা দেখেন আমাদের হচ্ছে এটা সি ড্রাইভ, ঠিক আছে, সি ড্রাইভ। তারপর হচ্ছে কি ইউজার্স, এই যে দেখেন এটা ইউজার্স কই, এই যে ইউজার্স। তারপর হচ্ছে কি আমাদের টিচার পিসি, অর্থাৎ আপনাদের পিসির মধ্যেও সেম থাকবে, শুধুমাত্র আপনার এখানে ইউজার নেমটা হচ্ছে কি টিচার পিসি। আপনাদের পিসির মধ্যে দেখবেন আপনাদের পার্সোনাল নাম থাকতে পারে, ঠিক আছে, বা অথবা এখানে ল্যাবের যে পিসিগুলো আছে সেখানে ল্যাবের নামও থাকতে পারে। আচ্ছা, তো এখন আমরা আছি টিচার পিসিতে। আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে dir। এটা হচ্ছে ডিরেক্টরি, অর্থাৎ আমার এই টিচার পিসির মধ্যে টিচার পিসির মধ্যে কি কি আছে এগুলো তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি কমান্ড ফর্মেটে দেখতে চাই dir, অর্থাৎ dir দিলে আমার যা যা আছে যে দেখছেন সব কিছু চলে আসছে এখানে। অ্যান্ড্রয়েড, ব্যাশ স্টোরি, আচ্ছা, তারপর ডেস্কটপ, কন্ট্যাক্ট, এই যে দেখেন এগুলো সব কিছু চলে আসছে। তো দুইটা মোড আমরা দেখছি না। আচ্ছা, তো আমরা তো জানি যে এখানে একটা কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। মাউসে রাইট ক্লিক করে নিউতে গেলে, ফোল্ডারে গেলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। আচ্ছা, যদি আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করতে চাই তখন মেক ডিরেক্টরি, mkdir, তারপর হচ্ছে আমার ফোল্ডারের নাম আমি দিলাম হচ্ছে ল্যাব 501। দেখেন এখানে ল্যাব 501 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই যে দেখছেন। আচ্ছা, তো আমরা এখানে চাইলে এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে ক্লিক করে ভিতরে যেতে পারতেছি। আর এখানে যদি করতে চাই তখন সিডি যে ফোল্ডারে যাব, কোন ফোল্ডারে যাব, ল্যাব 501, এটা লিখে দিতে হবে। দেখেন চলে আসছে। এখন দেখেন আমাদের ডিরেক্টরি, দেখেন পাথ ডিরেক্টরি অথবা পাথ, সি ড্রাইভের মধ্যে ইউজারের মধ্যে টিচার পিসির মধ্যে এখন কোথায় আছে, ল্যাব 501 এর মধ্যে। তো এখানে আমি যদি dir দেই, দেখেন, হ্যাঁ আসেন, কিছু আছে আমার তো 501 এর মধ্যে আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, কিছু তো ক্রিয়েট করি নাই। তার মানে আমরা জানি কিভাবে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড কি mkdir, অর্থাৎ হচ্ছে মেক ডিরেক্টরি, mkdir, তারপর হচ্ছে যেটা ক্রিয়েট করব ওই নামটা,
দেখি আপনারা করেন তো। ম্যাডাম কমান্ডগুলো লেখেন যে এক ঘর পিছনে আসলে সিডি ডট ডট, কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢুকতে চাইলে সিডি যে ফোল্ডারে ঢুকতে যাচ্ছে ওই ফোল্ডারের নাম, আর যদি একেবারে 2 ফোল্ডার পিছনে যেতে চাই তখন সিডি ডট ডট ব্যাকস্ল্যাশ আবার ডট ডট। আচ্ছা, এখন আমি আছি কোথায়? ইউজার্সের মধ্যে। তো ইউজার্সের মধ্যে কি কি আছে দেখতে চাইলে dir, তাহলে আমার ইউজার্সের মধ্যে আছে কি এগুলা। যদি আমি চেতে চাই টিচার পিসির মধ্যে তাহলে সিডি টিচার। দেখেন একটা জিনিস, যখন আপনি কি দিবেন, ঠিক আছে, আমি আবার ব্যাকে যাই, সিডি স্পেস দিলাম, এখানে কয়টা ফোল্ডার আছে? একটা হচ্ছে ডিফল্ট, ফুল পাবলিক, আর একটা হচ্ছে টিচার পিসি। ধরেন আমি এখন টিচার পিসিতে যাব, ঠিক আছে, লিখলাম টিই। এখন আর টিই নামে আমার কোনো ফোল্ডার আছে? ইনিশিয়াল টি নামে ইনিশিয়াল কোনো ফোল্ডার নাই। তখন আপনি ট্যাব দিয়ে দিবেন, ট্যাব দিলে ওইটা অটোমেটিক চলে আসবে। ট্যাব দেখেন চলে আসছে। এখন টিচার পিসির মধ্যে যদি দেখতে চাই dir আছে কি? ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, ফেভারিটস, ল্যাব 501। তো যদি ডেস্কটপের মধ্যে যেতে চাই সিডি তারপর ট্যাব দিয়ে দিব, দেখছেন চলে আসছে, লিখতে হয়নি, পুরো চলে আসছে। ওকে, তো আপনারা এরকম আপনাদের একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে, তো এখন দেখেন সবাই, তো আমার এখানে অলরেডি একটা WDF B4 আছে, তো আমি এটাতে ঢুকবো। এখন সিডি WDF অথবা ট্যাব দিয়ে দিলে চলে আসবে। এখন দেখেন এটার ভিতরে কি আছে, 4টা ক্লাস আছে, 1, 2, 3, 4। তো আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, মেক ডিরেক্টরি 5th ক্লাস। ওকে, ডিরেক্টরি। তো আজকের কাজ করব কোথায়? 5th ক্লাসের মধ্যে। তো সিডি তারপর 5th ক্লাস। এটার মধ্যে তো কিছু নাই। তো এখন আমরা হচ্ছে পাইথনের জ্যাঙ্গোর এনভায়রনমেন্ট সেটআপ করব। তো এনভায়রনমেন্ট সেটআপ কেন করতে হয়? তো যে কোনো একটা ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে আমাদেরকে আসলে ওই ফ্রেমওয়ার্কের আগে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, কারণ ওই এনভায়রনমেন্টের মধ্যে অনেকগুলো মডিউল থাকে। যেমন আপনারা দেখছেন না যে ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট করতেছি না জ্যাঙ্গো থেকে, ওই জিনিসগুলোর জন্য আমাদের আসলে এনভায়রনমেন্টগুলো সেটআপ করতে হয়, ঠিক আছে। তো আপনি যেই প্রোগ্রামিং করেন না কেন, যখন আপনি কোনো একটা অ্যাপসের বা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করবেন, তখন হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করবেন, তখন আপনার এনভায়রনমেন্টে সেটআপ করতে হবে। জাভা হলে জাভা হলে আপনাকে জেডিকে সেটআপ করতে হবে, আর জ্যাঙ্গো হলে আপনাকে জ্যাঙ্গো এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। যেটা হোক আপনাকে এনভায়রনমেন্ট সেটআপ করে নিতে হবে। ওকে, এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য প্রথম কমান্ড হচ্ছে পাইথন -m v environment my environment। তো এখানে দেখেন একটা জিনিস, যেহেতু আমরা জ্যাঙ্গো এনভায়রনমেন্ট সেটআপ করতেছি, সেজন্য হচ্ছে আমাদের কি লিখতে হবে? পাইথন স্পেস দিয়ে, এখানে হচ্ছে মধ্যখানে স্পেস, তারপর হচ্ছে -m হচ্ছে মডিউল, আর ভি এনভায়রনমেন্ট অর্থাৎ হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আর স্পেস দিয়ে তারপর হচ্ছে মাই এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনি যে নাম দিতে চান আপনার এনভায়রনমেন্টের নাম। যেমন আমি আমার এনভায়রনমেন্টের নাম দিয়েছি মাই এনভায়রনমেন্ট, যাতে কেউ এসে দেখলে বুঝতে পারে যে আপনার ফোল্ডারের মধ্যে কোনটা এনভায়রনমেন্ট ফোল্ডার, যে কেউ এসে যাতে দেখলে বুঝতে পারবে, সেজন্য আপনি একটা রিলেটেড নাম দিবেন, ঠিক আছে। এমন নাম দিবেন না যে আসলে এটা এনভায়রনমেন্ট ফোল্ডার নাকি কিসের ফোল্ডার, এটা আসলে বোঝা যায় না। তো আপনি বোঝার জন্য ওইভাবে নাম দিবেন, ঠিক আছে। দেখেন দিলাম,
এটা একটু লেট হবে মানে প্রসেস হতে। যাদের পিসি ভালো, কনফিগারেশন ভালো, তাদেরটা দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দেখেন dir একটা ফোল্ডার দেখা যাচ্ছে না, মাই এনভায়রনমেন্ট। দেখেন ডেস্কটপ 5+, দেখেন একটা ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারের ভিতর কি কি আছে দেখেন, include lib scripts my environment.cfg। তো আমি যখন ক্লাস শুরু করছিলাম প্রথম ক্লাসে অলরেডি বলে দিয়েছি যে আপনি যখন একটা বাই ডিফল্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, একটা যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন এখানে আপনার পাই ভি environment.cfg দেখা যায়। তো এখানে দেখেন এই যে ফাইলটা আছে, তো এটা হচ্ছে অটো ক্রিয়েট হয়ে যায় যখন আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, তখন এটা অটো ক্রিয়েট হয়ে যায়। তো এটা একটা আপনার হচ্ছে এমসিকিউ ছিল, যখন আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন তখন কোন ফাইলটা অটো ক্রিয়েট হয়। এই যে দেখেন এই পাই লিখে রাখেন, এটা কিন্তু পরীক্ষা আসছে, পাই ভি environment.cfg, এটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হবে। এইটার কাজ হচ্ছে এখানে হচ্ছে আপনার ওই যে প্রোগ্রাম রিলেটেড কাজ, যে এনভায়রনমেন্ট রিলেটেড সবগুলো কাজ এখানে আসলে এটা এই ফাইলটার ভিতরে আছে। এটা এক্সটেনশন দেখেন .cfg, এটার মধ্যে ঢুকলে দেখবেন অনেক কিছু আপনার আছে। কারণ এটা কোডের মধ্যে ওপেন করতে হবে। এই যে দেখেন কি কি আছে এখানে, হোম, তারপর হচ্ছে ভার্সন, এক্সিকিউটেবল, তারপর হচ্ছে কমান্ড। হ্যাঁ, এটা আপনার হচ্ছে পাইথনের যে ভার্সনটা আছে ওইটাই। হ্যাঁ, দেখেন আমি কিভাবে ওপেন করছি। ওপেন ফোল্ডার, এখানে গিয়ে ওপেন ফোল্ডার, আপনার ফোল্ডারটা কোথায় আছে, 5+ দিয়ে ওপেন করবেন, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, একভাবে ওপেন করা গেল। আর একটা হচ্ছে ধরেন আমি 5+টা সহ মানে এনভায়রনমেন্ট ফোল্ডারটা সহ আমি নিতে চাচ্ছি, তো আমাকে কি করতে হবে, তখন কোড এখান থেকে ডট দিয়ে দিলে দেখবেন এইটা এখানে ওপেন হয়ে যাবে। দেখছেন দুইভাবে ওপেন করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আমরা কমান্ড ফরম্যাটে যদি লিখি তাহলে ওইটাই ওপেন হবে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের মূলত কাজ হচ্ছে স্ক্রিপ্টসকে নিয়ে। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ। এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পর আমাদের কি করতে হবে, এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হবে। তো দেখেন একটা জিনিস, সবাই স্ক্রিপ্টসের ভিতর ঢুকলাম, স্ক্রিপ্টসের ভিতর ঢুকার সাথে সাথে দেখেন এখানে কি আছে, কিছু জিনিস ফাইল আছে, কিছু ফাইল আছে, ঠিক আছে। অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, pip3, python.exe, python nw। তো এখানে আমাদের যদি এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে হয় তাহলে আমাদের এই অ্যাক্টিভ যে ফাইলটা আছে এটাকে লিখতে হবে। তো তার আগে আপনাকে স্ক্রিপ্টসের মধ্যে আসতে হবে না। তো তাহলে সবাই আসেন, তো আপনারা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে স্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে যাবেন। আগে এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করেন।
এখানে আসছেন সবাই? এই যে আপনাদের ডিরেক্টরি থাকবে কোথায়? ফিল্ড ক্লাস, তারপর হচ্ছে মাই এনভায়রনমেন্ট। মাই এনভায়রনমেন্টের মধ্যে একটা ফোল্ডার আছে কি স্ক্রিপ্টস। স্ক্রিপ্টসের ভিতর কোথায় আছে অ্যাক্টিভেট। ওটা লিখে এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে পারবেন? ঠিক আছে, দেখি করেন তো সবাই। এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে দেখবেন আপনার এই বাম পাশে যে এনভায়রনমেন্ট ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওটার নামটা শো করবে। করছে? জ্যাঙ্গোটা ইনস্টল হয় না, আজকে দেখি যে জ্যাঙ্গো ইনস্টল হয় কিনা। তাহলে তো হয়েছে। দেখেন পিপ, আপনি যখন আপনার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করেন, দেখেন আমি কিন্তু এখন অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করার আগে আপনি যদি পিপ ইনস্টল জ্যাঙ্গো দেন তাহলে হচ্ছে আপনার পুরো সি ড্রাইভের মধ্যে কিন্তু জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে বসে থাকবে। আপনি যদি এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে যদি ওইখানে যদি দেন পিপ ইনস্টল জ্যাঙ্গো, তাহলে শুধুমাত্র ওই স্পেসিফিক যে এনভায়রনমেন্ট ফোল্ডারটা আছে ওইখানে আপনার জ্যাঙ্গোটা ইনস্টল হবে। আমার পুরো কম্পিউটার জুড়ে আর হবে না। এখন যদি পিপ ইনস্টল জ্যাঙ্গো দেন দেখুন পুরো কম্পিউটার জুড়ে আপনার জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে যাবে। তো ওইটা আসলে করলে আমার কম্পিউটার ভারী হয়ে যাবে, ওইটা তো আমার করার দরকার নেই, তাই না? আচ্ছা, তাহলে আমাকে এখন যেতে হবে কোথায়? সিডি স্ক্রিপ্টস, তারপর হচ্ছে আচ্ছা সিডি মাই এনভায়রনমেন্ট, সিডি স্ক্রিপ্টস, তারপর হচ্ছে অ্যাক্টিভেট। ওকে, এখন আমাকে দিতে হবে কি পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো জ্যাঙ্গো ইনস্টল করার কমান্ড হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। এই নেট কানেকশন ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইনস্টল হয়েছে জ্যাঙ্গো? যারা এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করছে তাদের ইনস্টল হয়েছে? ওকে, এখন দেখেন আরেকটা কমান্ড, সেটা হচ্ছে ফ্রিজ, এফ আর ডাবল ই জেড ই, ফ্রিজ। তো এটা কি করে দেখেন, সেটা ইউজ করতে হয় হবে পিপ ফ্রিজ। তো এটা দেওয়ার সাথে সাথে আপনার যে এনভায়রনমেন্টের মধ্যে কি কি জিনিস ইনস্টল করা আছে সবকিছু আপনার দেখাবে। দেখেন এখানে আপনি যখন পিপ ইনস্টল জ্যাঙ্গো দিবেন, দেখার সাথে সাথে দেখেন আপনার এখানে কিছু জিনিস ইনস্টল হয়েছে। দেখেন প্রথমে ইনস্টল হয়েছে কি জ্যাঙ্গো, তারপরে কি এলজিআই রেফারেন্স, তারপর হচ্ছে কি এসকিউএল পার্স, তারপর হচ্ছে কি টিজেড ডেটা। তো দেখেন এগুলো আপনাকে দেখাচ্ছে যে আপনার এই এনভায়রনমেন্টের মধ্যে এই জিনিসগুলো ইনস্টল আছে এবং তাদের ভার্সন কত। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন আপনি কাজ করবেন, আপনার সফটওয়্যারটা যখন একদম বৃহৎ আকারে হবে, দেখবেন তখন অনেকগুলো মডিউল আপনার এখানে দেখাবে। এটা দেখার মূল উদ্দেশ্য কি? তখন আপনার মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন, জ্যাঙ্গোর কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন, এটার কোন ভার্সন ইউজ করতেছেন, এটার কোন ভার্সন ইউজ করতেছেন। তাহলে ভার্সন রিলেটেড প্রবলেমগুলো আপনি এখান থেকে আসলে দেখতে পারবেন যে আমি এই ভার্সনটা ইউজ করলে আমার ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট হবে। আসলে ভার্সনে অনেক সময় সমস্যা করে। তো ফ্রিজ দিলে হচ্ছে কি আপনার কি কি মডিউল ইনস্টল করা আছে সব কিছু দেখাবে। দেখেন আপনারা দিয়ে দেখেন পিপ ফ্রিজ লিখে রাখছেন সবাই? পিপ ফ্রিজ। এটা হচ্ছে একটা কমান্ড। দেখেন অ্যাক্টিভ বলতে আপনি কি বুঝেন? অ্যাক্টিভ বলতে একটা কমান্ড, পিপ বলতে একটা কমান্ড। ঠিক আছে, আপনি দেখেন স্ক্রিপ্টস ফোল্ডারের মধ্যে পিপ 3 কিছু জিনিস আছে। তো ওই জিনিসগুলোর কারণে আসলে আপনার এই জিনিসটা আসলে ইউজ করা যায়। যেমন আপনি অ্যাক্টিভ জিনিসটা যদি না থাকতো
ওইটা একটা জিনিস আপনার একটা ফাইল বানিয়ে রাখছে, ওই ফাইলের মধ্যে অনেক কিছু আছে, ওই অ্যাক্টিভটা দিলে আপনার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়। ওই পিপের মধ্যে অনেক কিছু বানায় রাখছে, এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে অনেক কিছু আছে, ওই পিপের মধ্যে অনেক কিছু আছে, ওই পিপটা দিলে আমার কোনো জিনিস কি হয়, ইনস্টল হয়। দেখবেন আপনি পরবর্তীতে আমরা অনেক কিছু অনেক মডিউল ইনস্টল করব, তখন দেখতে পারবেন যে পিপ দিয়েই আমাদেরকে সবকিছু ইনস্টল করতে হবে। ঠিক আছে, পিপ ইনস্টল জ্যাঙ্গো, পিপ ইনস্টল পিলো, পিপ ইনস্টল হুইল, অনেক কিছু আছে। ঠিক আছে, তো এখন এখন দেখেন, এখন আমাদের ডিরেক্টরিটার মধ্যে দেখেন, এখানে আমি লিখছি কি মাই প্রজেক্ট, একটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের ফোল্ডার, একটা হচ্ছে কি মাই প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার, কিন্তু এই ফোল্ডারটা আমরা কিভাবে ক্রিয়েট করব, অন্যরকম ভাবে আমাদের ক্রিয়েট করতে হবে। যেমন আমরা মেক ডিরেক্টরি করে ক্রিয়েট করতে পারি না, মেক ডিরেক্টরি দিলে mkdir মাই প্রজেক্ট দিলে ফোল্ডার ক্রিয়েট হয়। কিন্তু এখন আমাদের যেভাবে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে Django project, how to create a Django project। তো আমি যদি এটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে যেতে হবে কোথায়, মাই এনভায়রনমেন্টে যেতে হবে। দেখেন আমার ডিরেক্টরি দেখেন কোথায় যেতে হবে, ক্লাস 5 এর মধ্যে মাই এনভায়রনমেন্ট আছে, স্ক্রিপ্টসের ভিতরে কেন থাকবে, আমার ক্লাস 5 এর ভিতর দুইটা ফোল্ডার, এইভাবে লেখা মানে এগুলো আপনাদেরকে বুঝতে হবে। ক্লাস 5 এর ভিতরে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে মাই এনভায়রনমেন্ট, একটা হচ্ছে মাই প্রজেক্ট। তাহলে আমাকে যেতে হবে কোথায়, আগে ক্লাস 5 এ যেতে হবে, cd ডট ডট তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ তারপর ডট ডট, ক্লাস 5 এর মধ্যে আসছে ঠিক ক্লাস। আচ্ছা, তো এখানে বলছে আমাদের কি ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে, এটা ফোল্ডার, বাট আমাদের এটা হচ্ছে একটা কমান্ড দিয়ে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে Django admin start project my project। তো দেখেন ক্লাস 5 এর মধ্যে একটা এনভায়রনমেন্ট ফোল্ডার আছে, এখন ক্রিয়েট করতেছি কি আরেকটা ফোল্ডার, সেটা হচ্ছে মাই প্রজেক্ট। তো এটা হচ্ছে আমাদের একটা কমান্ড, হাউ টু ক্রিয়েট এ Django প্রজেক্ট। তো আমরা এটা কেন করতেছি সেটা এখন আমরা দেখব। দেখেন এটা ক্রিয়েট করার কমান্ড হচ্ছে Django admin। তো আপনারা শুরুতে দেখবেন অনেকেই pip ইনস্টল Django না দিয়েই আপনারা এটা ক্রিয়েট করে ফেলেন, Django-admin। আপনার এনভায়রনমেন্টের মধ্যে যদি Django না থাকে, ঠিক আছে, তখন আপনার এই কমান্ডটা কাজ করবে না। বুঝতে পারছেন, আগে ইনস্টল করতে হবে, তারপর আপনার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টল করার আগে কিন্তু আপনার এটা কখনো কাজ করবে না। আপনি ইনস্টল দিবেন, তার মানে আপনার এনভায়রনমেন্টে Django আছে, Django-টা ইউজ করতে পারবেন। Django-admin স্পেস স্টার্ট প্রজেক্ট, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার কমান্ড, এটা মনে রাখতে হবে। স্পেস মাই প্রজেক্ট, এখন আপনি প্রজেক্টের নাম যেটাই দিতে চান, কিন্তু আমি বলছি আপনাকে যে একটা রিলেটেড একটা নাম দিবেন, যাতে আসলে দেখলে বোঝা যায় যে এটা আমার একটা প্রজেক্ট ফোল্ডার, এটা আমার এনভায়রনমেন্ট ফোল্ডার। যে কেউ দেখলে বুঝতে পারবে না, আপনি যদি উল্টাপাল্টা একটা নাম দেন কেউ বুঝবে যে এটা এনভায়রনমেন্ট ফোল্ডার নাকি এটা প্রজেক্ট ফোল্ডার। আচ্ছা, তো এটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেখেন ব্যাকে আসলাম, দেখেন এখানে দুইটা ফোল্ডার দেখা যাচ্ছে, একটা হচ্ছে মাই এনভায়রনমেন্ট, একটা হচ্ছে মাই প্রজেক্ট। এখন ডিফারেন্টটা দেখেন, এইটাও ফোল্ডার ছিল, mkdir দিলেও আমার, আগে শুনেন আপনি পরে কথা বলেন, mkdir দিলেও একটা ফোল্ডার ক্রিয়েট হয়, এভাবে দিলেও একটা ফোল্ডার ক্রিয়েট হয়। ডিফারেন্টটা কোথায়? তো আমরা যখন কমান্ডটা লিখে যখন আমরা দিব, দেখেন এখানে কিছু ফাইল ক্রিয়েট হয়েছে, manage.py, মাই প্রজেক্টের ভিতরে আরেকটা ফোল্ডার, একটা হচ্ছে ইন্টারনাল একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে কি সেম নামে, আপনি যে নামটা দিবেন ওই নামে একটা কি হয়েছে ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আরেকটা হচ্ছে কি manage.py হয়েছে। আপনি যখন mkdir দিবেন তখন কি এরকম ক্রিয়েট হতো, শুধুমাত্র একটা ফোল্ডারে ক্রিয়েট হতো। দেখেন এখন ঢুকে মাই প্রজেক্টের ভিতরে ঢুকে দেখেন এখানে কি কি ফাইল আছে, init.py, asg.py, settings.py, viewers.py, তারপর হচ্ছে কি wsgi.py। তো এখানে এক একটা ফাইলের এক এক ধরনের কাজ, সেটিংস এর কাজ একটা, viewers এর কাজ একটা, wsgi এর কাজ একটা, asg এর কাজ একটা, তারপর init.py এর কাজ একটা, এক একটা
ফাইলের এক একটা কাজ। তো আমাদের প্রত্যেকটা ফাইলের মধ্যে প্রত্যেকটারে কাজ করতে হবে। এটার কাজ একরকম, এগুলো হচ্ছে WSJ, এগুলো হচ্ছে আপনার প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। আর settings.py এটা হচ্ছে আমাদের যাবতীয় সেটিং এর জন্য। লাস্ট আপনারা যতটুকু দেখছেন ক্লাস করছেন, আপনারা দেখছেন না যে সেটিং এর মধ্যে আমার কি কি কাজ করতে হয়, কি কি আছে। তো settings.py এর একটা কোশ্চেন ছিল, আমি আগেও বলছিলাম, সেটা হচ্ছে হুইচ ফাইল ইজ রেসপন্সিবল ফর ডেটাবেস সেটিং। তো এই কোশ্চেনটা মানে এতক্ষণ পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসছে, হুইচ ফাইল ইজ রেসপন্সিবল ফর ডেটাবেস সেটিং। তো आंसर হবে settings.py। আপনি যদি সেটিং লেখেন .py দেন, आंसर আপনাকে ক্রস করে দিবে, আপনাকে পুরো এস সহ দিতে হবে, settings.py মনে রাখতে হবে। সবাই ক্রিয়েট করুন তো দেখি। হ্যাঁ, ডাটাবেস সেটিং এর জন্য হুইচ ফাইল ইজ রেসপন্সিবল ফর ডাটাবেস সেটিং, settings.py। আচ্ছা, এখন আমরা যতটুকু করছি এতটুকু বেস কোডের মধ্যে ওপেন করতে পারবেন? CODE, তার মানে CODE দিলে CODE দিলে আপনার কি কি ফোল্ডার ওপেন হবে বলেন তো? ক্লাস 5 এর যা যা ফোল্ডার আছে সবগুলোই আমার ওপেন হবে। তাহলে ক্লাস 5 এর ভিতরে কি আছে? ফিফথ ক্লাসের ভিতরে মাই এনভায়রনমেন্ট আর মাই প্রজেক্ট দুটোই ওপেন হবে না? দেখেন মাই এনভায়রনমেন্ট এবং মাই প্রজেক্ট, এটা যাতে মনে থাকে আপনাদের যে আমরা যে ডিরেক্টরির মধ্যে থাকবো ওইখান থেকে যদি আমি কোড ডট দেই তাহলে ওই ডিরেক্টরির মধ্যে যা যা আছে সবকিছুই কি হবে? ওপেন হবে। আচ্ছা, এখন দেখব আমরা কিভাবে একটা Django অ্যাপ ক্রিয়েট করে। তো মাই প্রজেক্টের ভিতরে কি আছে? আরেকটা কি? তো দেখেন ডিরেক্টরিটা লক্ষ্য করেন, ক্লাস 5 এর ভিতরে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট ভিতরে একটা ফোল্ডার আছে মাই প্রজেক্ট, মাই প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডার আছে ইন্টারনাল, সেটা হচ্ছে আবার সেম নামে মাই প্রজেক্ট, আর একটা আছে কি manage.py। তো আপনাদের সব সময় মাথায় রাখতে হবে যখন আপনি Django অ্যাপ ক্রিয়েট করবেন, এখন আমরা দেখব Django অ্যাপ ক্রিয়েট করা। তো ক্রিয়েট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনার Django অ্যাপটা এই জায়গায় ক্রিয়েট হবে, ঠিক আছে? অ্যাপ কি জিনিস সেটা আমি দেখাচ্ছি। তো এখানে এটা হচ্ছে ফিফথ ক্লাস মাই প্রজেক্ট। তো আমি কোথায় আছি? ফিফথ ক্লাসের মধ্যে আছি, তাহলে আমার মাই প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে না, CD মাই প্রজেক্ট। এখন দেখেন তো আমি ফিফথ ক্লাসের ভিতরে আছি না, manage.py, তার মানে আমি এই ডিরেক্টরির মধ্যে আছি। এখন আমাকে একটা ফোল্ডার অথবা একটা Django অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো Django অ্যাপ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে সেম Django admin start app my app। এটা কোশ্চেন দিয়ে দেই। দেন স্যার। আপনাদের মধ্যে না আপনাদের আমরা মাই অ্যাপ ক্রিয়েট করব কেন? মাই অ্যাপের ভিতর এমন এমন ফাইল আছে, ওই ফাইলগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজে লাগবে, যেমন admin.py, views.py, তারপর হচ্ছে আমাদের আর কি আছে models.py, তাই না? এই কিছু ফাইল আছে, ওই ফাইলগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজে লাগবে, সেজন্য আমাদের Django অ্যাপটা অর্থাৎ মাই অ্যাপটা আমাদের ক্রিয়েট করা লাগে। তো ওইটার কমেন্ট হচ্ছে সেম ভাবে Django-admin স্টার্ট প্রজেক্ট করছিলাম এখানে, তাই না? এখানে হচ্ছে স্টার্ট অ্যাপ অ্যাপের নাম, আপনি এখন আপনার অ্যাপের নামটা যেটাই দিতে চান, ঠিক আছে?
উনি বলছে আমি এটা একটু বড় হাতে দিতাম, ঠিক আছে? তো দিলে দেখবেন হচ্ছে আমাদের অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাপটা হচ্ছে একটা ফোল্ডারের মতো, দেখেন দেখছেন এখানে একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে। তো manage.py যেখানে আছে সবসময় মাথায় রাখবেন, manage.py যেখানে আছে সবসময় আমাদের অ্যাপটা যেন ওইখানে থাকে। এখন দেখেন আমার মাই অ্যাপের ভিতরে কি কি আছে পরে করিয়েন, আগে দেখেন মাই অ্যাপের ভিতরে কি আছে। একটা মাইগ্রেশন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ওই যে ওইটার মধ্যে init.py আছে, admin.py আছে, apps.py আছে, model.py আছে, test.py আছে, views.py আছে। তো এই জিনিস, এই প্রত্যেকটা ফাইল হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো manage.py যেখানে আছে সেখানে আমাদের কি থাকবে, অ্যাপটার জন্য থাকবে। আচ্ছা, এখানে এখন manage.py যেখানে আছে এখানে আরো দুইটা ফোল্ডার থাকবে, একটা হচ্ছে কি স্ট্যাটিক, একটা হবে স্ট্যাটিক, আরেকটা টেমপ্লেট। দেখেন স্ট্যাটিকের নামটা যেন ছোট হাতের হয়, এখানে যেরকম আছে দেখেন স্ট্যাটিক, এই নামটাই যেন থাকে ছোট হাতের, আর একদম স্পেলিং যাতে কোনো ধরনের ভুল না হয়, সেম স্ট্যাটিক এরকম নাম থাকতে হবে। আর টেমপ্লেটের নাম আপনি যাই দিবেন, ঠিক আছে, ওইটাই কিন্তু আপনার মনে রাখতে হবে। তো টেমপ্লেটটা আমরা কেন নিছি বলুন তো? আমাদের HTML ফাইল রাখার জন্য আমরা টেমপ্লেটটা ইউজ করে থাকি। আমাদের HTML ফাইল হতে পারে কি কি বলেন, সাইন আপের টেমপ্লেট হতে পারে, সাইন ইনের টেমপ্লেট হতে পারে, অ্যাডমিনের টেমপ্লেট হতে পারে, অনেক ধরনের টেমপ্লেট আছে না, দরকার পড়বে না আমাদের। সবগুলো টেমপ্লেট থাকবে কোথায়, এই টেমপ্লেটের মধ্যে। তো আপনি যদি এখন অন্য একটা নাম দেন তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার টেমপ্লেট আছে, এটা আপনার টেমপ্লেট ফোল্ডার নাকি ফোল্ডার, একটু রিলেটেড নাম দিবেন। তো অনেকে হচ্ছে টি ছোট হাতের দেয়, টি বড় হাতের দেয়। তো আপনি যেভাবে দেন না কেন, ওই যে আমাদের যে সেটিংসে করার সময় সেটিংসে যাতে অ্যাকচুয়াল নামটা ওইভাবেই দিতে হবে, ঠিক আছে? ওইটা আমি দেখাবো এখন। তো কি বলছে, একটা স্ট্যাটিক একটা টেমপ্লেট কোথায় দিতে হবে, যেখানে আমাদের manage.py আছে। এই ডিরেক্টরিগুলো লিখতেছেন, আমি যেভাবে দিচ্ছি স্ট্যাটিক, একটু লিখেন তো সবাই, তাহলে বুঝতে পারবেন যে কোনটার ভিতর কি আছে। তো দেখেন এখানে ফোল্ডারগুলো চলে আসছে না, মাই অ্যাপ, মাই প্রজেক্ট, স্ট্যাটিক, টেমপ্লেট। আচ্ছা, এরপরে কি করেছিলাম আপনাদেরকে, অ্যাডমিন সাইট। আচ্ছা, তো দেখেন সবাই ইউআরএস এর মধ্যে আসেন, ক্রিয়েট করছেন না সবাই? ইউআরএস আসছেন? দেখেন ইউআরএসটা কোথায় পাবেন, এই যে মাই প্রজেক্ট, মাই প্রজেক্টের ভিতরে যে একটা মাই প্রজেক্ট আছে এখানে, তারপর হচ্ছে urls.py। ওপেন হয়েছে সবার? সবার ওপেন হয়েছে?
এই ফাইলটার কাজ কি, এই ফাইলটা আমরা কেন ইউজ করব সেটা আমরা দেখেন, আমরা আসলে তো এখানে দেখেন from django.contrib import admin from django.urls import path, এই কোডগুলো আপনাকে অটো দিয়ে দিছে, এই কোডগুলো আপনাকে লিখতে হবে না। এটা হচ্ছে Django যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করছেন, Django admin start project my project যখন দিবেন তখন urls.py টাও ক্রিয়েট হয়েছে, তখন এই জিনিসগুলো আপনার অটোমেটিক দিয়ে দিবে, আপনাকে ক্রিয়েট করা লাগবে না। তো দেখেন এখানে একটা জিনিস আছে URL প্যাটার্নস নামে। তো আপনার আমাদের প্রজেক্টটা তো কতগুলো URL এর সমষ্টি, তাই না? প্রত্যেকটা প্রজেক্ট দেখবেন, প্রত্যেকটা সফটওয়্যার দেখবেন বা প্রত্যেকটা হচ্ছে ওয়েবে দেখবেন, যখন আপনি একটা কিছুতে ক্লিক করেন ওটার একটা URL ক্রিয়েট হয়। তো URL মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবেন। তো URL যখন ক্রিয়েট হয় তখন এই URL গুলো বানাইতে হয় কোথা থেকে? আমাদের Django-র মধ্যে সবগুলো ক্রিয়েট করতে হয় আমাদের url.patterns এর মধ্যে। তো এখানে দেখেন আমাদের বাই ডিফল্ট একটা দেখেন URL দেওয়া আছে, সেটা হচ্ছে কি অ্যাডমিন, অ্যাডমিনের একটা URL দেওয়া আছে। তো এটা কেন দিছে? আমাদের অ্যাডমিন সাইটটা অ্যাক্সেস করার জন্য। শুনতেছেন সবাই? আমাদের অ্যাডমিন সাইটটা অ্যাক্সেস করার জন্য আমাদের অ্যাডমিনটা অ্যাডমিন URLটা দিয়ে দিছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সার্ভার তো রান করেও দেখায় নাই আপনাদেরকে। আচ্ছা dir, তো এখন আমাদের Django তে সবকিছু ক্রিয়েট করা শেষ। এখন আমাদের যদি Django python manage.py রান সার্ভার দেই, তাহলে দেখবেন আমাদের Django-টা সেটআপ দেখাবে python manage.py রান সার্ভার। তো এই কমান্ডটা ইউজ করা হয় কারণ আমাদের একটা ওয়েব পেজ রান করার জন্য, আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টটা রান করার জন্য এই কমান্ডটা দিতে হয়, সেটা হচ্ছে python manage.py রান সার্ভার। অর্থাৎ দেখেন আমাদের যে সার্ভারটা রান হচ্ছে, আমাদের যে প্রজেক্টটা রান হচ্ছে, এই প্রজেক্টটা রান হচ্ছে কোথা থেকে? আমাদের লোকাল সার্ভার থেকে। ঠিক আছে, কোথা থেকে? লোকাল সার্ভার থেকে। আমরা তো কোনো আলাদা ডেপ্লয় করে বা কোনো ডোমেন হোস্টিং করে তো আমরা করতেছি না, এটা আমাদের রান হচ্ছে কোথা থেকে? আমাদের লোকাল সার্ভার থেকে। তো এটা রান করার জন্য আমাদের কমান্ড হচ্ছে কি python manage.py রান সার্ভার। তো আপনি যেখানে সেখানে python manage.py রান সার্ভার দিলে হবে? হবে না। কোথায় এসে দিতে হবে? যে ফোল্ডারের মধ্যে আপনার manage.py টা আছে, দেখেন আমার এই মাই প্রজেক্টের মধ্যে আমার কি আছে? manage.py টা আছে, তাহলে আপনাকে python manage.py রান সার্ভার এখান থেকে দিতে হবে। দেখছেন? এখানে দেখেন উপরেরটা দেখার দরকার নেই, এখানে দেখেন স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার এড, আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিছে। এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, মানে আপনার যে সার্ভারটা রান করবেন ওইটার অ্যাড্রেস দেওয়া আছে http 127.0.0.1। এটা একটু লিখে রাখেন সবাই, এটা কিন্তু অ্যাসেসররা মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে আপনি যখন রান করেন লোকাল হোস্ট থেকে তখন কোন সার্ভারে আপনার কোন অ্যাড্রেসে আপনার এটা রান হয়, তখন আপনি বলবেন 127.0.0.1। লিখছেন? আচ্ছা, তাহলে আমাদের লোকাল হোস্টের অ্যাড্রেস কোনটা? 127.0.1। আচ্ছা, এখন এই পাশে দেখেন একটা কি আছে 8000। এটা হচ্ছে আপনার পোর্ট নাম্বার। আমাদের পিসির মধ্যে পোর্ট আছে, প্রত্যেকটা পোর্টে এক একটা কাজ করে। ঠিক আছে, তো আপনি যখন আপনার পিসির মধ্যে জাম্প এবং মাইস্কুয়েল দুইটা সফটওয়্যার, আপনি দুইটা তো আমাদের কি হচ্ছে লোকাল, জাম্পটা তো কি আমাদের লোকাল সার্ভার না, আমরা যখন ডাটাবেজের কাজ করি। ওইটা কোথায় যেন রাখলাম,
এই অ্যাড্রেসে গেলে আমাদের কি হবে, আমাদের এটা রান হবে। আর এটা হচ্ছে আমাদের কি কোড অ্যাড্রেস। এটা সুন্দর করে কপি করবেন, ডাবল ক্লিক দিবেন। অনেকের পিসিতে আবার এভাবে টেনে কপি করতে হয়, আবার কারোর পিসিতে ডাবল ক্লিক দিলে অটো কপি হয়ে যাবে, অটো সিলেক্ট হবে। তখন কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দুইবার দিলে আবার দেখবেন আপনার সার্ভারটা অফ হয়ে গেছে। এইভাবে চলে আসা মানে কি আপনার সার্ভারটা অফ হয়ে যাওয়া। আবার এভাবে যদি হয়, আবার আপনাকে পাইথন manage.py রান সার্ভার আবার দিতে হবে, বুঝতে পারছেন? কন্ট্রোল সি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে আপনার এটা অফ হয়ে গেছে কিনা। তো দেখেন আমি কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, এখানে নিয়ে এসে বসালাম। দেখেন দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি কনফিগারেশন। তার মানে কি আপনার জ্যাঙ্গো সেটআপটা পারফেক্ট ভাবে হয়েছে, সেজন্য আপনাকে এই জিনিসটা দেখাচ্ছে। হয়েছে সবার? তার মানে কি আপনারা যারা করছেন এতক্ষণ ধরে যা কিছু করছেন সব কিছু পারফেক্ট ভাবে হয়েছে। কই আপনারটা কই রাহাত? হ্যাঁ কাজ করানোর সময় আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে কাজ করানোর সময় যদি কম্পিউটার যদি কাজ করেন আমার কথাগুলো আপনারা মনে রাখতে পারবেন। আমি বারবার বলছি manage.py টা যেখানে আছে আপনাকে ওইখান থেকে রান করতে হবে। আপনি ক্লাস 5 এর থেকে আপনি ওইখানে manage.py রান সার্ভার দিচ্ছেন। এতক্ষণ ধরে আমি এটাই বলতেছি, manage.py থাকলে আপনি ওইখানে পাইথন manage.py দিবেন। তো দেখেন এই অ্যাড্রেসে আমার এটা রান হয়েছে না, এসি গুলো অফ কিনা দেখেন তো, একটু একটু ইয়া কমাই দিয়েন, মানে হচ্ছে 20 দিয়ে দিয়েন। 18তে আছে তবু গরম, একটু 16তে দিয়ে দিন, এই পর্যন্ত আসে না। দেখেন আমাদের কোন অ্যাড্রেস ওপেন হয়েছে, এটা 127.0.0.1 এ। আচ্ছা, তো আমি এখানে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে কি urls.py। তো এখানে দেখেন আমাদের urls.py তে একটা বাই ডিফল্ট কমেন্ট দিয়ে দিয়েছে, সেটা কি অ্যাডমিন। আর আপনার সব সময় এগুলাতে এডিট করার দরকার নেই, এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে, ঠিক আছে? আপনাকে জাস্ট এখানে স্পেস নিচে এন্টার দিয়ে আপনাকে ইউআরএল গুলো লিখতে হবে। তো একটা ইউআরএল দিয়ে দিয়েছে, সেটা কি আমাদের অ্যাডমিন। তো অ্যাডমিনটা কি জন্য দিয়েছে? অ্যাডমিনের একটা ইউআরএল দিয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাইটটা অ্যাক্সেস করার জন্য। দেখেন আমি যদি এখানে /admin দেই, দেখছেন অ্যাডমিন জেঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমাকে অ্যাডমিন সাইট করার একটা ইউআরএল দিয়েছে। সবার দেখেন সবার আসবে /admin দিবেন। তো অনেকের হচ্ছে নো সার্চ টেবিল জেঙ্গো, এটা আসবে। আপনার কি এটা আসছে? সবার আসবে না, এর জন্য প্রবলেম করবে। নো সার্চ টেবিল আসবে। করছেন সবাই? আচ্ছা, যাদের আসে নাই তারাও দেখেন, যাদের আসে আসে নাই তারাও দেখেন। তো এটা হচ্ছে আমার একটা অ্যাডমিনিস্ট্রেশন সাইট। এই সাইটে হচ্ছে আমরা কারা কাজ করে, যারা হচ্ছে সুপার ইউজার, যাদের হচ্ছে একটা পুরো সফটওয়্যারে একটা পুরো সবকিছু অ্যাক্সেস থাকবে, তারাই আসলে এটা অ্যাক্সেস করতে পারবে। তো দেখেন তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা কি ইউজার নেম পাসওয়ার্ড জানি? এখনো পর্যন্ত আমরা কোনো কিছু তো ক্রিয়েট করি নাই, কাউকে অ্যাক্সেসও দিই নাই, কোনো ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু ক্রিয়েট করি নাই। দ্যাট মিন্স আমাকে একটা আসেন এটা কি ব্রেকে পড়া লাগানো যাবে? স্যার ব্রেক তো হচ্ছে ধরেন 11টা বাজে দেবো, তো তখন কেউ থাকবে না। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, তার মানে আমাদের কোনো একটা কিছু ক্রিয়েট করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো এই জিনিসটা অ্যাক্সেস করবে হচ্ছে আমাদেরকে সুপার ইউজার। তো
সুপার ইউজারের কাছে সব ধরনের ক্ষমতা থাকে, যে কোনো ধরনের ইউজার ডিলিট করা, ইউজার অ্যাড করা, সবকিছু তার হাতে ক্ষমতা থাকবে। তো আমাকে এখন বানাতে হবে কি, একটা সুপার ইউজার বানাতে হবে। তো সুপার ইউজার বানানোর জন্য আমাকে আসতে হবে কোথায়, আবার কমান্ড প্রম্পটে। তো দেখেন এখানে আমার যে এখন সার্ভারটা রান হচ্ছিল, কিভাবে রান হচ্ছিল ওগুলো সবকিছু কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন আমি কোথায় কোথায় ঢুকছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমার রান হচ্ছে, সেজন্য এই জিনিসগুলো দেখাচ্ছে। আচ্ছা, তো এখন এভাবে আছে মানে কি, আমার সার্ভারটা রানিং অবস্থায় আছে। রানিং অবস্থায় আছে না এখনো? আমি সার্ভারটাকে অফ করছি, সার্ভারটা কিন্তু চলতেছে। তো আমি ফার্দার আমার কোনো কাজ করতে হলে আমাকে সার্ভারটা অফ করতে হবে না। আমি তো এখানে কমান্ডের কাজ করি না, তাহলে আমার এখানে কি করতে হবে, এখন সার্ভারটা অফ করতে হবে। অফ করার কমান্ড কি, কন্ট্রোল সি। তাহলে এখন আমার সার্ভারটা অফ হয়ে গেছে। এখন যদি আমি রান করি, দেখেন এটা আর কাজ করবে না, the site cannot be reached, তার মানে হচ্ছে আমার সার্ভার অফ। আচ্ছা, এখন আমাকে বানাতে হবে কি, সুপার ইউজার। তো আপনি যেখানে থাকেন না কেন, যে ফোল্ডারে থাকেন না কেন, আপনি যদি python manage.py create super user দেন হবে না। আপনাকে যেখানে manage.py আছে, যেখানে manage.py আছে ওইখান থেকে আপনাকে কি করতে হবে, কমান্ডটা দিতে হবে। দেখেন আগে আমার manage.py আছে কিনা, আছে? আচ্ছা, তাহলে এখানে আমাকে কমান্ডটা দিতে হবে python manage.py, রান সার্ভারটা কেটে দিবেন, কেটে দিয়ে ক্রিয়েট সুপার ইউজার। তো সুপার ইউজার ক্রিয়েট করার কমান্ড কি, python manage.py ক্রিয়েট সুপার ইউজার। তো দেখেন আপনাদের যেটা হচ্ছে ওয়েব পেজে যে এররটা দেখাচ্ছে, সেটা আমার এরর দেখাচ্ছে কোথায়, এখন কমান্ড প্রম্পটে দেখাচ্ছে। এখন এই এররটা সবার দেখাবে, যাদের ওয়েব পেজে দেখা নেয় তাদের কমান্ড প্রম্পটে দেখাবে যে নো সাচ টেবিল অথ ইউজার। দেখাচ্ছে না সবার? আচ্ছা, না কোনো স্পেস থাকবে না, এক লাইনে লিখতে হবে ক্রিয়েট সুপার ইউজার, python manage.py ক্রিয়েট সুপার ইউজার, এক লাইনে। আচ্ছা, আমি এখন ডিবি এসকিউএল লাইটটা আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। ডিবি এসকিউএল লাইট। তো ডিবি এসকিউএল লাইটটা হচ্ছে আমাদের পাইথনের জন্য, জ্যাঙ্গোর জন্য বিল্ড ইন হচ্ছে আমাদের ডেটাবেস। তো আমাদের ডেটাবেস হচ্ছে অনেক ধরনের থাকে, মাইএসকিউএল, ওরাকল, পোস্টগ্রেস, তো এক একজন এক একটা ইউজ করে। জ্যাঙ্গোর জন্য বাই ডিফল্ট দেওয়া আছে কি, ডিবি ব্রাউজার এসকিউএল লাইট। আপনি হাসতেছেন কেন? হ্যাঁ, না না আপনি ওর পিছনে, হ্যাঁ ডাটাবেজের কথা বললাম, আপনি হাসতেছেন। তো দেখেন এখানে অনেকগুলো ইনস্টলার আছে। তো আপনি আপনার যেটা আপনার দরকার, 64 বিট হলে আপনার 64 বিটটা ডাউনলোড করবেন। নো ইনস্টলার অর্থাৎ হচ্ছে কি, মানে ইনস্টলার ফাইল নাই, আপনাকে হচ্ছে ডাইরেক্ট ইনস্টলার করে নিতে হবে। দেখি আগে কি হয়। হ্যাঁ, ডিবি এসকিউএল লাইট, এই যে ডিবি এসকিউএল লাইট দিলেই হচ্ছে ডাউনলোডসে যাবেন, ডাউনলোডে গিয়ে এখান থেকে ইনস্টল করে নেবেন। এটাকে ধরে ডেস্কটপে নিয়ে যাই। ইনস্টলার ফাইল নাই না এটাতে? স্ট্যান্ডার্ড ইনস্টলারটা, আচ্ছা, স্ট্যান্ডার্ড ইনস্টলার। কত কত এমবি?
ইনস্টল করতে পারেন না সবাই? The change repair or remove also. হুম, Change repair or remove installation. একটা দিয়ে দিবেন। হুম, মানে ডেস্কটপ দিয়ে দিন। ডেস্কটপ মানে হচ্ছে আপনি ডেস্কটপে দেখতে যাচ্ছেন, সেটাই বোঝাচ্ছে যে আপনি ডেস্কটপে রাখতে চান কিনা শর্টকাটটা। ওপেন হয়েছে সবার এরকম? আচ্ছা, সবার ওপেন হলে দেখেন এবার যে আমাদের এখন ডেটাবেসটা ওপেন করব, যে ওপেন ডেটাবেস ডেস্কটপ wdp 5 ক্লাস মাই প্রজেক্ট। তো এখানে দেখেন আমাদের একটা ডেটাবেস অলরেডি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় না, ডিবি SQLite 3, ওইটা ওপেন করেন। হুম হুম, আবার দেখেন ওপেন ডেটাবেস, আপনার যে 5th ক্লাসটা আছে, যে ক্লাসের মধ্যে আপনার ডেটাবেসটা আছে, ওইখান থেকে আপনি ডিবি SQLite 3টা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ওপেন করবেন। এখানে দেখেন আপনার টেবিল সংখ্যা কত? ডিবি ব্রাউজার ওপেন হচ্ছে না আপনার, তো ওপেন করে দেখলাম মনে হয়। আবার এরকম আসবে, ঠিক আছে, ওপেন করার পরে, কারণ আমরা এখনো কোনো কিছু করি নাই। তো আমরা কমান্ড ফরম্যাটে ফিরে যাই। সবাই আসছেন? তো আমরা যখন ক্রিয়েট সুপার ইউজার কমান্ডটা যখন আমরা দিছি, তখন আমাদের একটা এরর দেখাইছে, কারো দেখাইছে ওয়েব ব্রাউজারে, কারো দেখাচ্ছে হচ্ছে আমাদের কোথায়, কমান্ড প্রম্পটে। তো যাদের ব্রাউজারে দেখাচ্ছে, যাদের কমান্ডে দেখাচ্ছে, সবারই কিন্তু সেম কাজে করা লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা যখন আসবে, দেখেন নো সার্চ টেবিল, আমাদের কোনো এখন ডেটাবেজে এখনো কোনো টেবিল নাই। তো এখানেও দেখেন আমাদের কোনো টেবিল নাই, জিরো। তো আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমাদের টেবিল ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হয়? তো দুইটা জিনিস আছে, দুইটা, একটা হচ্ছে মেক মাইগ্রেশন আর একটা হচ্ছে কি মাইগ্রেট। মাইগ্রেশন কখন ইউজ করব, মাইগ্রেট কখন ইউজ করব, দুইটাই বলতেছি। আমি শুরুতে লিখলাম কি মেক মাইগ্রেশনস। তো আপনি ডাইরেক্ট সরাসরি এখান থেকে মাইগ্রেট দিলেও কিন্তু আপনার হয়ে যাবে, মেক মাইগ্রেশন দেওয়া লাগবে না। এটা একটু কমেন্টে লিখেন। python manage.py মেক মাইগ্রেশন, এস থাকবে লাস্টে। আপনাদের কি বেশি চাপ হয়ে যাচ্ছে আজকে? তো একদম মানে হচ্ছে অনেক কিছু চলতেছে, একদম 3টা ক্লাস 4টা ক্লাসের রিভিউ। এই জন্য তো গরমটাই হচ্ছে আসলে চাপ। ওই দেখতেছেন না, আমারও চাপ হয়ে যাচ্ছে। আমি যে কন্টিনিউয়াসলি আসলে আপনাদেরকে ইয়া করাচ্ছি, যে অনেকের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ব্রেক দিব আর একটু, আর 20 মিনিট। এই সিটটা দেখেন না, মাইনাসে টাইনাসে দেওয়া যায় কিনা। খুবই আসলে গরম লাগতেছে। আচ্ছা, তো দেখেন মেক মাইগ্রেশনস, যখন আমরা আমাদের ডাটাবেজে কোনো এডিট, ডিলিট বা আপডেট, তো আপডেট, ডিলিট অথবা অ্যাড কোনো কিছু করব, জাস্ট এটা লিখে রাখেন মেক মাইগ্রেশন। যখন আমরা ডেটাবেজে কোনো এডিট, ডিলিট, অ্যাড করব, তখন আমরা মেক মাইগ্রেশন করব। অর্থাৎ ডেটাবেজে কোনো ধরনের এডিট, ডিলিট যাই করে না কেন, তখন আমাদের কি করতে হবে?
মেক মাইগ্রেশন করতে হবে, এটা যেন মনে থাকে সবার। আচ্ছা, তো এখন কি আমরা আমাদের ডাটাবেজে কোনো এডিট ডিলিট করছি? কোনো কিছু তো করি না। তো আমাদের এখানে দেখেন কি আসবে, নো চেঞ্জেস ডিটেক্টেড। তার মানে আমাদের কোনো কিছু চেঞ্জ হয় নাই আমাদের ডেটাবেজে, কোনো কিছু করি নাই, সেজন্য আসতেছে কি নো চেঞ্জেস ডিটেক্টেড। যদি আপনি কোনো কিছু চেঞ্জ করে থাকেন দেখবেন অ্যাড করলে অ্যাডের এটা দেখাবে, এডিট করলে এডিটের এটা দেখাবে, ডিলিট করলে ডিলিটের এটা দেখাবে, কোনো স্পেসিফিক কোনো জায়গায় কিছু করলে ওইটা সহ সে দেখা দিবে। আমরা এখনো কোনো কিছু করি নাই বিধায় সে এটা দেখাচ্ছে। আচ্ছা, এরপরের কমান্ডটা হচ্ছে মাইগ্রেট। একটা হচ্ছে মেক মাইগ্রেশন, একটা হচ্ছে মাইগ্রেট। তো আমরা সুপার ইউজার ক্রিয়েট সুপার ইউজার দেওয়ার সাথে সাথে আমাদেরকে মেক মাইগ্রেশন না দিয়ে শুধুমাত্র মাইগ্রেট দিলেও হবে, ঠিক আছে? পাইথন manage.py তারপর হচ্ছে কি মাইগ্রেট। তো এখন দেখেন মাইগ্রেট দেওয়ার পরে দেখেন কতগুলো জিনিস আমাদের মাইগ্রেশন হয়েছে, 18টা জিনিস। তো দেখেন অ্যাপ্লাই অল মাইগ্রেশন, দিছেন মাইগ্রেট। তো এরকম আসছে না সবার? তো এটা করার পরে দেখবেন এখন আপনার ডেটাবেসটা একটু রিফ্রেশ দেন। রিফ্রেশটা কই গেল? দেখেন এই যে এখানে রিফ্রেশটা আছে। আচ্ছা, রিফ্রেশ না করে আমরা আবার ওপেন করি, ওপেন ডাটাবেস DBSQLite 3। তো দেখেন এখন দেখেন আমাদের কতগুলো টেবিল ক্রিয়েট হয়েছে না? এতক্ষণ ধরে কি ছিল? যখন আমরা মাইগ্রেট দিছি তখনই কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে। তো যখন মাইগ্রেট দিই তখন এগুলো ক্রিয়েট হচ্ছে কি জন্য? যে আমাদের একটা ডাটাবেস স্কিমা রেডি করতেছে সে। স্কিমাটা মানে কি? স্কিমাটা হচ্ছে আমার ডাটাবেসের টেবিল। দেখেন এখানে আছে স্কিমা। তো এখানে দেখেন টেবিল ক্রিয়েট করছে প্রত্যেকটা জিনিসের জন্য, অথ গ্রুপ, অথ ফরমেশন, সব কিছুর জন্য আমাদের কি করা হয়েছে? টেবিল ক্রিয়েট করা হয়েছে। সবাই ওপেন করে দেখছেন মাইগ্রেট করার ফলে এগুলো আসছে না? আচ্ছা, তো এখন আপনারা ওই যে আমরা ক্রিয়েট সুপার ইউজার দিছি না, আমাদেরকে তো ক্রিয়েট সুপার ইউজার করতে দেয় নাই, দিছে? এরর আসছে না? এখন আপনারা ক্রিয়েট সুপার ইউজারটা দেন, পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। দেখেন এখন আমাদেরকে এই অপশনটা দিচ্ছে। তার মানে কি সুপার ইউজার ক্রিয়েট করার আগে আমাদেরকে মাইগ্রেট করে নিতে হবে। হ্যাঁ, সুপার ইউজার ইনফরমেশনগুলো ডেটাবেসে থাকে। কোনো কিছু অ্যাড করা বলতে মানে হচ্ছে আমরা কোনো একটা যখন ইউজার অ্যাড করব, মানে অ্যাডমিন সাইটে গিয়ে যখন ইউজার কোনো অ্যাড করব তখন মেক মাইগ্রেশন দিচ্ছি না কেন, ওইটা বলতেছেন? না, তখন করা লাগবে না। আমরা আমাদের ডেটাবেসের একটা ফাইল আছে, সেটা হচ্ছে models.py, ওইটার মধ্যে যদি কোনো কিছু করি তখন আমাদেরকে দেওয়া লাগবে। সবার আসছে না এরকম? তো এক একজনের এক এক রকম আসছে। দেখেন ইউজার নেম,
লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ টিচার পিসি। তো আপনাদের এখানে আপনাদের পিসির নামগুলো লেখা আছে, ল্যাবের নাম, কারো যে যার পিসি আছে, আবার কারো শুধুমাত্র একটা ইউজার নেমে থাকতে পারে, এক একজনের এক এক রকম আসে। তো এখন লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ টিচার পিসি, ধরেন আপনার পিসির একটা ইউজার নেম আছে না, ওইটা না আপনার ইউজার নেম পিসির, আপনি যদি ওই ইউজার নেমটাই যদি ইউজ করতে চান তাহলে আপনি ব্ল্যাঙ্ক রাখেন, মানে কোনো কিছু লেখেন না। আমি তো চাচ্ছি যে আমি কিছু লেখার জন্য আমি একটা ইউনিক ইউজার নেম দেব, তো তখন কি আমি ব্ল্যাঙ্ক রাখবো? তখন আমাকে কিছু লিখতে হবে। আমি দিলাম রাজেশ ডিএইউ, ঠিক আছে, আপনাদের নাম দেন, ইউজার নেম দিলাম। আচ্ছা, আমি করার পর তারপর করিয়েন, ঠিক আছে। এখন ইমেল অ্যাড্রেস নট ম্যান্ডেটরি, শুধুমাত্র ম্যান্ডেটরি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আবার কারো পিসির মধ্যে সমস্যা করে, এটাও দেখছি যে ইমেল অ্যাড্রেসটাও দিতে হয়, তো এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আপনি যদি দেন, এন্টার দেন, আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে যাবে। তো এখন আপনি যখন পাসওয়ার্ড দিবেন, দেখেন আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4, এখানে উঠছে, আমি কিন্তু 1 2 3 4 দিচ্ছি পাসওয়ার্ড, কিন্তু এখানে দেখায় নাই কেন? সিকিউরিটি পারপাসের জন্য এই জিনিসটা আপনাকে শো করাচ্ছে না। তারপর এন্টার দিলাম, আবার দিলাম 1 2 3 4, দেখেন আমাকে নিচে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, নিচে। এখন সে বলতেছে দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট, ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। তো আমি যে পাসওয়ার্ডটা দিছি এটা কি দিলাম 1 2 3 4 দিলাম না, এটা কি আমার পাসওয়ার্ডটা টু শর্ট না? আমার এই পাসওয়ার্ডটা কি 8টা ক্যারেক্টার? আবার এটা বলতেছে দিস পাসওয়ার্ড ইজ টু কমন, আমার পাসওয়ার্ডটা কমন না, যে কেউ চাইলে 1 2 3 4 দিয়ে করতে পারবে আন্তাজে মেরে। আবার এটা বলতেছে কি দিস পাসওয়ার্ড ইজ এন্টায়ারলি নিউমেরিক, তো আমার যে পাসওয়ার্ডটা দিছি এটা মতো শুধুমাত্র আমি নিউমেরিক ভ্যালু দিছি। তো আমাদের একটা স্ট্যান্ডার্ড বা কমপ্লেক্স পাসওয়ার্ড হচ্ছে আপনার একটা পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক ভ্যালু, তারপর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। তো যখন থাকবে সব কিছু মিলে তখন আপনার পাসওয়ার্ডটা কি হয়, একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তো সেজন্য আমাকে সে এইগুলো দিছে। তো তারপর বলল বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন এন্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, আপনি কি এই পাসওয়ার্ড যেটা দিচ্ছেন এটা দিয়ে কি কোনোভাবে আপনি তৈরি করতে চান? যদি ইয়েস হন তাহলে ওয়াই দেন, যদি নো হন তাহলে আপনাকে আবার আগে থেকে পাসওয়ার্ড দিয়ে আসতে বলবে। তো আমি ওয়াই দিলাম, দেখেন এখন বলতেছে কি সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখন আমি আমার সাইটে যাব, তো এটা আমি রিফ্রেশ করলাম, দেখেন এটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, কেন বলেন তো? সার্ভার এখনো অফ, সার্ভারটা অন করে তারপর কি করতে হবে, রান করতে হবে, রান সার্ভার। দেখেন এখন ওপেন হয়ে গেছে। এখন আমি দেখেন আমার ইউজার নেম দিব 1 2 3 4, হয়েছে না? সুপার ইউজার পরে আপনাদেরকে কি করেছিলাম, টেমপ্লেট রেন্ডারিং করেছিলাম। আচ্ছা, তো অলমোস্ট চলে আসছে। হ্যাঁ, অতটুকু পর্যন্ত দেখাচ্ছি, এরপর হচ্ছে মডেল ক্রিয়েট করলে দেখাবো। ওকে, এখন হচ্ছে আমরা মাই প্রজেক্টের এখানে একটা ভিউজ ক্রিয়েট করব, views.py। তো আপনি ম্যানুয়ালি এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন। আবার এখানে দেখেন একটা হচ্ছে এই লোগোটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার লোগো, ঠিক আছে, এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করার লোগো, এটা হচ্ছে রিফ্রেশের, এটা হচ্ছে কোলাপস। ধরেন আপনি এই যে এটা এইভাবে হয়ে আছে, আপনি এটা এইভাবে দিয়ে দিলেন, কোলাপস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে মাই প্রজেক্টের এখানে আমরা একটা ফাইল খুলবো, সেটা হচ্ছে views.py। আচ্ছা, পরে খুলিয়েন, তাহলে করার পরে আমি শেষ করে নিই কাজ, আমি সময় দিব। তো আজকে আমরা যেটা দেখব, এখন আমরা যেটা দেখব আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে যখন আমি
রান করি, ঠিক আছে, এই পোর্টে অথবা এই অ্যাড্রেসে আমার একটা লেখা শো করে, এই জিনিসটা শো করে, আমার জেঙ্গো সেটআপ হয়েছে এটা শো করে। তো এখন এখানে দেখবো যে আমরা কিভাবে একটা HTML ফাইল রেন্ডার করে, ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে আপনাদেরকে রেন্ডার করাটা দেখাবো। তো আমরা ফাঁকে ফাঁকে হচ্ছে ওই জিনিসটা HTML রেসপন্সটাও দেখবো, আগে আমরা রেন্ডার করাটা দেখাবো, ঠিক আছে। তো সেটার জন্য আমাকে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে ফ্রম django.contrib শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার রিডিরেক্ট। হ্যাঁ, মাই প্রজেক্টের ভিতরে। এই ফাংশনগুলো আমরা ইম্পোর্ট করতেছি django.shortcuts, অর্থাৎ django.shortcuts এর মধ্যে রেন্ডার এবং রিডিরেক্ট নামে দুইটা ফাংশন আছে, ঠিক আছে। এগুলো আসে কোথা থেকে? এই django.shortcuts এর মধ্যে থেকে, ঠিক আছে, মনে থাকবে। এগুলো কিন্তু এখানেই পাওয়া যাবে, আর অন্য কোনো জায়গায় কিন্তু পাওয়া যাবে না ফাংশনগুলো। তো আমাদের সেজন্য লিখতে হবে from django.shortcuts import মানে নিয়ে আসো, মানে আমরা কি বলি আমদানি করি না, এগুলো আমদানি করতেছি, রেন্ডার আর রিডিরেক্ট এগুলো আমাদের প্রজেক্টে কাজে লাগানোর জন্য। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা HTML ফাইলকে আমরা কি করব, রেন্ডার করব, অর্থাৎ HTML ফাইল নিয়ে আমরা এখন কাজ করব, কিভাবে একটা HTML ফাইল আমরা আমাদের ওয়েবে নিয়ে আসা হয়, ঠিক আছে। তো এটা করতে হলে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, ঠিক আছে, settings.py। আচ্ছা, এখানে একটা সেকশন দেখেন ইনস্টল অ্যাপস। তো ইনস্টল অ্যাপস এর মধ্যে আমরা একটা অ্যাপ ইনস্টল করছি না, মাই অ্যাপ, দেখেন তো এই যে মাই অ্যাপ করছি না, তো এটাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। কিভাবে? সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনার যে অ্যাপটা আছে ওই অ্যাপটা কপি করে নিয়ে আসবেন, কপি করে এখানে বসা দিবেন, তারপর একটা কমা দিবেন। দেখি এতটুকু করেন তো। তো দেখেন settings.py এটা আমরা একটু দেখি এখানে কি কি থাকে। দেখেন এখানে একটা সেকশন আছে ইনস্টল অ্যাপস। তো এখানে হচ্ছে আমরা যাবতীয় আমরা যতগুলা অ্যাপ ক্রিয়েট করব সবগুলো অ্যাপ ইনস্টল করব এখানে। যদি আমরা ইনস্টল না করি অ্যাপগুলা, তাহলে আমরা অ্যাপের ভিতর যা কাজ করব কোনো কাজেই আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আর মিডলওয়্যারটা কি? আমাদের সিকিউরিটি পারপাসের জন্য আমাদের মিডলওয়্যারটা এখানে ইউজ করা হয়েছে। দেখেন আমাদের অনেকগুলো সিকিউরিটি পারপাস থাকে, ক্লিক জ্যাকিং, তারপর হচ্ছে মিডলওয়্যার, CSRF, এই তারপর হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ আমাদের সিকিউরিটির জন্য এই মিডলওয়্যারটা ইউজ করা হয়েছে। আর এখানে একটা সেকশন আছে টেমপ্লেটস। এই সেকশনের কাজ হচ্ছে আমরা আমাদের যে HTML ফাইলগুলা যে ইউজ করব তাকে এখানে বলে দিতে হবে, না বলে দিলে তাহলে আমাদের টেমপ্লেট আমরা কোনোভাবে কাজে লাগাতে পারবো না, যত টেমপ্লেট ইউজ করি না কেন। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের টেমপ্লেটগুলো বলে দিতে হবে, শুধুমাত্র টেমপ্লেট ফোল্ডারটা। আর এখানে দেখেন আমি একটা কোশ্চেন বলছিলাম, হুইচ ফাইল ইজ রেসপন্সিবল ফর ডেটাবেস সেটিং, সেটা হচ্ছে কি এই সেকশনটা। এখানে হচ্ছে আমাদের দেখেন বিল্ডিং কিছু ডেটাবেস আছে, মানে ডেটাবেস সিলেক্ট করে দিয়েছে, সেটা হচ্ছে SQLite 3। আচ্ছা, আর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করতেছি, টাইম জোন, তারপর হচ্ছে এগুলো কি ASCII কোড মনে হয়। আচ্ছা, এখানে দেখেন স্ট্যাটিক URL, আমরা যে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম দেখছিলেন, আমি বললাম যে হুবহু একদম এই যে স্ট্যাটিক হতে হবে। তো আপনার এখানে একদম হুবহু সেম ওইখানে যে নামটা আছে একদম এখানে নামের সাথে যাতে মিলে, সেজন্য আমি বললাম যে এখানে সেম নাম রাখতে হবে, নাহলে কিন্তু আপনার স্ট্যাটিক ফোল্ডারটা পাবে না। আচ্ছা, তো এখন আমাদের একটা স্ট্যাটিক ফাইল যেহেতু আছে, আমাদের একটা স্ট্যাটিক ফাইল সেটআপ করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে Django static files। তো এখানে দেখবেন নিচে গেলে যে static file dirs, এটা কপি করবেন, static file dirs। ম্যাডাম পরে করিয়েন, আপনার পরে করিয়েন, আমি আগে দেখেন static file dirs, এটা কপি করে
এখানে বসে দিবেন আর এটা রিমুভ করে দিবেন, শুধুমাত্র এতটুকু রাখবেন যে আমরা একটা স্ট্যাটিক ফাইল ইউজ করতেছি, ওইটা সেটআপ হচ্ছে এটা, বুঝা গেছে? জাস্ট কপি করে নিয়ে এসে বসাই দিবেন, আর এখানে তেমন কাজ নাই। আর কাজ হচ্ছে টেমপ্লেটসের মধ্যে, টেমপ্লেটসের মধ্যে এখানে দিবেন হচ্ছে বেস ডিআইআর। দেখেন আপনি টাচ লেখার পরে সাথে সাথে বেস ডিআইআর চলে আসবে, বেস ডিরেক্টরি, অর্থাৎ আমি যে টেমপ্লেট ফোল্ডারটা ইউজ করতেছি তার বেস ডিরেক্টরি যে টেমপ্লেট সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এখানে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন একদম সেম টু সেম ওই নামটা কপি করে এসে আপনাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা রাখতে হবে, কি সিঙ্গেল কোটেশনের মধ্যে, তারপর এটা দিতে হবে। তো আপনি এখানে ছোট হাতের দেন বড় হাতের দেন, এখানে টেমপ্লেট যে নামে দেন এখানে আপনাকে ওই নামেই রাখতে হবে। আপনার রহিম করিম যাই দেন আপনার টেমপ্লেটের নাম, ওইখানে রহিম হলে রহিমে লিখতে হবে। আচ্ছা, তো এখানে আর তেমন একটা কাজ নাই, টেমপ্লেট সেটিং শেষ, স্ট্যাটিক ফাইল ডিরেক্টরি সেটিং করা শেষ, এতটুকু করেন। তো ভিউসে দেখেন, এখন আমরা দেখব রেন্ডারের কাজ, কিভাবে একটা HTML ফাইল রেন্ডার করে। তো আমাদের আসলে কাজগুলো যেটা হয়, কাজগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়াইজ কাজগুলো করতে হয়। ধরেন আমি লগইনের কাজ করলাম, আমার জন্য লগইনের একটা ফাংশন বানাতে হবে। সাইন আপের কাজ করলাম, সাইন আপের একটা ফাংশন বানাতে হবে। ড্যাশবোর্ডের কাজ করলাম, ড্যাশবোর্ডে একটা ফাংশন বানাতে হবে। তো ধরেন আমি এখন কাজ করব হচ্ছে একটা লগইন পেজের কাজ করব, ঠিক আছে? তাহলে আমাকে একটা লগইন পেজের জন্য একটা ফাংশন বানাতে হবে। তো দেখেন ফাংশন বানানোর নিয়ম, শুরুতে হচ্ছে ডেভ। তো ডেভ দিলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আসলে ফাংশনের ইনিশিয়াল, যে একটা ফাংশন ক্রিয়েট করা হচ্ছে। তো আমি এখন ফাংশনের নাম দিচ্ছি, ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে লগইন পেজ অথবা সাইন ইন পেজ, একই কথা, সাইন ইন পেজ। পরে করিয়েন, আপনি দেখেন একটু। হ্যাঁ, ক্লাস হচ্ছে 1:30 বাজে শেষ স্যার। আচ্ছা, তো দেখেন কিভাবে লিখছি, সিনট্যাক্সটা একটু মনে রাখতে হবে। সিনট্যাক্সটা একবার মনে রাখলে এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। ডেভ, এটা হচ্ছে আমরা ফাংশন করতেছি, ফাংশনের জন্য একটা সিনট্যাক্স। এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, প্যারেনথেসিস, তারপর হচ্ছে আমাদের কোলন দিলে আমাদের হচ্ছে একটা ফাংশন হয়। এখন আমাদের প্রত্যেকটা ফাংশনের কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে। তো আপনারা যারা জানেন না তারা একটু মনে রাখেন যে প্রত্যেকটা ফাংশন কোনো না কোনো কিছু রিটার্ন করে। তো এই ফাংশনটা দেখেন এখানে লাল হয়ে আছে না, তার মানে কি আমি কোনো কিছু দিই নাই, হয়তো এরর দেখাচ্ছে। দেখেন আমাদের সাইনটাও কি হয়ে থাকে, লাল হয়ে থাকে। যদি লাল হয়ে থাকে বুঝবেন যে আপনার এই ফাইলের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে? এরকম লাল হয়ে থাকবে। তো এখন আমাদের ফাংশনে একটা রিটার্ন কোনো কিছু দিতে হবে। রিটার্ন দেওয়ার জন্য আমি লিখবো এখানে হচ্ছে রিটার্ন। এখন কি করব, আমরা রেন্ডারটা ইউজ করব। দেখেন রেন্ডারটা এখন অ্যাশ কালার হয়ে আছে, এখনো মানে হচ্ছে সাদা হয়ে নাই। এখানে দেখেন কিছু জিনিস আপনার ঢুকলে দেখবেন যে সাদা সাদা হয়ে আছে, এটা দেখবেন একটু কালারটা একটু ইয়ে হয়ে আছে। এখন যখন ইউজ করবেন দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন রেন্ডার, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি বুঝে যাবেন যে এটা আমার ইউজ করা হয়েছে। রিটার্ন রেন্ডার, এই রেন্ডার ফাংশন কি করে, কোন একটা HTML ফাইল আমাদের ওয়েব পেজে শো করে নিয়ে যায়। তারপর দিলাম হচ্ছে আমাদের কি একটা ফাংশন, ফাংশনে আমাদের এখানে রিকোয়েস্ট দিতে হবে, রিকোয়েস্ট। দেখেন এখানে রিকোয়েস্টটা কেমন কালার হয়ে আছে না? তো এটাকে ইউজ করে নেই, এটাকে হচ্ছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের ফাংশনে কি বলেন তো, প্যারামিটার। তো এই প্যারামিটারটা রিকোয়েস্ট করতে যে আমার এই একটা HTML ফাইলকে রেন্ডার করার জন্য, তাহলে আমাদের এই রিকোয়েস্টটা এখানে বসাতে হবে, রিকোয়েস্ট। তারপরে কমা দিবেন, কমা দেওয়ার পরে এখন আপনি কোন HTML ফাইলটা রেন্ডার করবেন। আমার কি HTML ফাইল বানানো হয়েছে, HTML ফাইল বানাইছি? আচ্ছা, তো এটা লিখতে হয় আমার ডাবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে, কোনো প্রবলেম নাই। ডাবল কোটেশন দিলেও হবে, সিঙ্গেল কোটেশন দিলেও হবে। তো দেখেন তো সিনট্যাক্সটা একটু লিখেন তো, একটু লিখে রাখেন যে আমার একটা HTML ফাইল রেন্ডার করার জন্য এটা হচ্ছে আমার একটা সিনট্যাক্স।
ওই জায়গায় বসলে আধা ঘন্টা 1 ঘন্টা মতো ঠান্ডা ওইখানে। আর এখানে হচ্ছে এই লাইনটা ভালো হচ্ছে, আপনারা ভালো পাচ্ছেন। এখানে তো আরো বাতাস পাওয়া যায় না, এখানে প্রচুর গরম। এই রুমটা সবচেয়ে বেশি গরম, আর ওই রুমগুলো খুবই ঠান্ডা। এখানে গ্লাসের কারণে রোদগুলো আসলে ডাইরেক্ট একদম আমাদের গায়ের মধ্যে পড়ে। লিখছেন সিনট্যাক্সটা? এইটা সব সময় মনে রাখবেন যে কিভাবে একটা HTML ফাইল রেন্ডার করা হয়। এটা হচ্ছে সিনট্যাক্স, এটা একদম মনের মধ্যে গেঁথে রাখবেন। তো দেখেন এখন আমাদের যে টেমপ্লেট যে ফোল্ডারটা আছে, টেমপ্লেট ফোল্ডারের মধ্যে আমাদের একটা HTML ফাইল বানাতে হবে। আমরা কি এখন HTML ফাইল বানাইছি? এখন একটা HTML ফাইল বানাতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবসময় HTML ফাইল বানাবেন, এই ফাংশন নেমটা কপি করে বানাবেন। কারণ একটা জিনিস ট্র্যাকে থাকা যায় যে আমার একটা HTML ফাইল আছে এই নামে, ঠিক আছে? এই নামে আমাদের একটা HTML ফাইল বানাতে হবে। তো আমি একটা টেমপ্লেট নিচ্ছি, নিউ ফাইল ডট HTML। তো দেখেন কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। আমার কপি করলাম, নিউ ফাইলে গেলাম, এটা পেস্ট করে ডট HTML করে দিলাম। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে না কাজটা? আপনারা যদি লিখতে যান একটু কাজটা ডিলে হয়, তো এভাবে কপি পেস্ট করে করবেন, দেখবেন কাজটা খুব আর্লি হয়ে যাবে। দেখেন HTML ফাইল রেডি। আচ্ছা, এখন যে HTML ফাইলটা নিছি এটা কি এখনো রেন্ডার করছি? তো এটা রিনেম করবেন, রিনেমে যাবেন, কপি কন্ট্রোল সি। হাতে টাইপ করবেন। হাতে টাইপ করলে কি হয়, অনেক সময় দেখেন সাইন ইন SIGN অথবা অনেক সময় এনটা আগে চলে আসে। তো হাতে টাইপ করে করা যাবে না, ডাইরেক্ট কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। দেখেন কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, একদম জিরো। ঠিক আছে, ওকে। এখন যে আমি একটা HTML ফাইল রেন্ডার করলাম, এটা কি এখন আমার ওয়েব পেজে শো হবে? কোনোভাবে কি শো হবে? তো আমাদের ইউআরএল বানানো লাগবে। দেখেন আমি যে এখন করছি আমার কোনো কিছু হচ্ছে, এটা সার্ভারটা রান করি। দেখেন আগের অবস্থায় আছে, তার মানে কি আমার কোনো ইউআরএল নাই, আগে যে পোর্টটা অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসেই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমাকে যে HTML ফাইলটা বানাইছি, যে ফাংশনটা বানাইছি, ওই ফাংশনে গেলেই আমার ওই কাজগুলো আমি দেখতে পারবো। আচ্ছা, তো তার জন্য দেখেন প্রত্যেকটা ফাংশনের আমাদের একটা করে ইউআরএল বানাতে হবে। এটা কপি করব, কপি করে যাব আমাদের urls.py এর মধ্যে। তো অনেক সময় আপনাদের দেখেন কন্ট্রোল ডি দিলে এটা কপি হয়ে যায়। কন্ট্রোল ডি একদম সেম টু সেম, নিচেরটা উপরেরটা কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি বস নিয়ে এসে এখানে বসাই দিবেন, এটাও এখানে বসাই দিবেন, শেষ। তো দেখেন বসাই দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ইউআরএল এ কোনটা শো হবে, মানে আমাদের ইউআরএল নেম উপরে কোনটা শো হবে, এটা হচ্ছে এটা। আর এখানে দেখেন একটু ইয়েলো কালার হয়ে আছে না? লাল কালার হয়ে থাকলে কি বলে, মানে একটা এরর। আর এটা হচ্ছে একটা ওয়ার্নিং। তো কালারগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে এখানে কি হচ্ছে। আবার অনেক কালার আছে যে একটু সবুজ বা কিরকম টাইপের কালার হয়, ওইটা হচ্ছে আপনার স্পেলিং। যে স্পেলিং আপনি ধরেন টেমপ্লেট লিখলেন, ঠিক আছে, টেমপ্লেটের আগে স্পেলিংটা একটু ভুল হলো, তখন আপনাকে এখানে সাজেস্ট করে দেয় যে এখানে এটা হবে না, টেমপ্লেটের নামটা একটু চেঞ্জ করো। তো ওইটারও একটা কালার আছে। তো দেখেন এটা ইউলো হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে একটা ফাংশন এখানে ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের ফাংশনের নেম। আমরা যে এখানে একটা ফাংশন ইউজ করতেছি, কার ফাংশন ইউজ করতেছি বলুন তো? এটা কোন ফাইলের ফাংশন? এই ফাংশনটা আমরা, এই যে ফাংশনটা আমরা কোথায় ইউজ করছি? views.py এর মধ্যে না? এই ফাংশনটা ডাইরেক্ট আমি এসে কপি করে দিয়েছি। এটা কিভাবে পাবে? তো এটা কোথা থেকে আসছে, তার বাড়ি কোথায়, তাকে পরিচয় করে দিতে হবে না? তো দেখেন সেটা পরিচয় করে দিতে হলে আমাকে আগে দেখতে হবে যে এটা আছে কার মধ্যে, ভিউজটা আছে কার মধ্যে? মাই প্রজেক্টের মধ্যে। তো আমাকে বলে দিতে হবে ফ্রম, কোথা থেকে আসছে? মাই প্রজেক্ট থেকে, মাই প্রজেক্ট। তারপর কার থেকে আসছে? এই সাইন ইন পেজটা কার থেকে আসছে? ভিউজ এর থেকে। তাহলে দিতে হবে কি ডট, তারপরে ভিউজ, তারপরে কি করতে হবে? আমদানি করতে হবে। কি করতে হবে? ইম্পোর্ট। তারপর কাকে? যে ফাংশন দরকার, কাকে দরকার? একে, সাইন ইন পেজকে।
বসা দিলাম, দেখেন কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমরা মাই প্রজেক্টের মধ্যে একটা মাই প্রজেক্টের ভিউস এর মধ্যে একটা ফাংশন ক্রিয়েট করছি, ওই ফাংশনটাকে এখন আমি ইউআরএল এ নিয়ে আসছি, দেখছেন? আচ্ছা, তো এই নামটা আপনারা চাইলে এটার মতো রাখতে পারেন, আবার চাইলে ডিফারেন্টও রাখতে পারেন, বাট এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি লিখতে হবে। এটা আপনি চাইলে ডিফারেন্ট রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা গিয়ে দেখি, এটা কপি করলাম, ইউআরএলটা রান করলাম, দেখেন এখন সে বলতেছে কি পেজ নট ফাউন্ড, অর্থাৎ এই নামে এখন সে ইউআরএল আর পাচ্ছে না। সে কয়টা ইউআরএল পাচ্ছে? একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে কি সাইন ইন পেজ। তার মানে কি দুইটা ইউআরএল আছে, একটা হচ্ছে কি দেখেন এখানে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে সাইন ইন পেজ। তার মানে আমি যেতে পারবো এখন দুইটা ইউআরএল, একটা হচ্ছে সাইন ইন পেজে, একটা হচ্ছে অ্যাডমিন পেজে। তো এখন এখানে এই সাইন ইন পেজে যদি আমি যেতে চাই, তাহলে এখানে আমাকে একটা কি দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে এই নামটা যেটা আছে না, আমরা যেভাবে অ্যাডমিন করে গেলাম না অ্যাডমিনে, এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন। এখানে দেখেন ওই সাইন ইন পেজে ইউআরএলটাতে ঢুকছি না এখন। আচ্ছা, এখন আমি বলছি যে এই ইউআরএলটা চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারেন। এখানে যে নামটা দেওয়া আছে এখানে কিন্তু ওইটাই শো হবে, বুঝতে পারছেন? এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আপনার ওই ইউআরএল এর যে একটা নাম থাকবে উপরে যেটা শো হবে ওইটাই। তো আপনি এখানে আপনি সুন্দর করে লিখতে পারবেন যে সাইন ইন, SIGN সাইন ইন, স্পেস না দিয়ে এভাবে দিবেন। দেখেন এখন আমি যখন রিফ্রেশ দিব, এখন এই নামে কি আর ইউআরএল আছে? আমি চেঞ্জ করে দিছি না? তাহলে এখন যদি রিফ্রেশ করি, এখন আবার দেখবেন আমাকে পেজ নট ফাউন্ডটা দেখাচ্ছে। এখন আমাকে অপশন দিচ্ছে কি সাইন ইন, এই নামটা এখন যেটা আপডেট করছে এটা আমাকে দিতে হবে। এখন এটা কপি করলাম, কপি করে দিয়ে দিছি, দেখেন এখন ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক কেন আসছে? এটা তো আমি একটা HTML ফাইল আমি রেন্ডার করছি। আমি যে HTML ফাইলটা রেন্ডার করছি ওই HTML ফাইলে কিছু কি ছিল? একদম ব্ল্যাঙ্ক ছিল না HTML ফাইলটা? এই যে দেখেন HTML ফাইলটা একদম ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু নাই। তার মানে কি আমি এখন এখানে যা কিছু লিখব সবকিছু এখানে শো হবে। তো দেখেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি p, তো p হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ ট্যাগ। তো এখানে দেখেন আমি এখন লিখব দিস ইজ মাই ট্যাগ, চলে আসছে। তো এই সাইন পেজের মধ্যে এখন আমি স্ট্যান্ডার্ডের মধ্যে আমি একটা জিনিস লিখছি, এখন সেটা চলে আসছে। তো দেখি আপনারা সবাই নিয়ে আসেন তো। জুবাইদা ম্যাডাম হয়েছে আপনার? সাইন আপ করছেন? আচ্ছা দেখেন এবার বাকি কাজটুকু আগাই। তো দেখেন আমার এখানে গিটহাবের মধ্যে তো এখন দেখেন এখানে একটা এরর আসছে, সেটা হচ্ছে কি আমি দেখেন এটা কোথায় কপি করছি, আমার একটা গিটহাব থেকে, ঠিক আছে, একটা টেমপ্লেট থেকে আমি একটা কোড নিয়ে আসছি, সেটা হচ্ছে HTML কোড। তো নিয়ে এসে আমি যখন সাইন ইনের যখন দিতে গেলাম, এটা হচ্ছে লগইনের অর্থাৎ লগইন টেমপ্লেট। সাইন ইনটা যখন কপি মানে দিলাম কপি করে, দেখেন এখানে এরর যেটা আসছে নো রিভার্স ম্যাচ অ্যাট সাইন ইন। তো এই এররটা কখন আসে? কিছু কারণ আসে এররটা যখন আপনার পেজের মধ্যে কোনো ইউআরএল মানে যে ইউআরএল আছে, ঠিক আছে, এখানে একটা ইউআরএল আছে দেখেন সাইন আপ পেজ, এই ইউআরএলটা কি আমার ক্রিয়েট করা আছে? এই ইউআরএলটা দেখেন তো আমার এখানে ক্রিয়েট করা আছে? নাই।
তো সেজন্য আমাকে এই ইউরোটা দিচ্ছে নো রিভার্স মেসেজ সাইন ইন, যে রিভার্স ফর সাইন আপ পেজ নট ফাউন্ড, অর্থাৎ সাইন আপ পেজ নামে কোনো কি পাচ্ছে না, ইউআরএল পাচ্ছে না। তাহলে আমাকে এই সাইন ইন পেজে গিয়ে এই ইউআরএলটা যোগ করে দিতে হবে। দেখেন একটা কি অ্যাকাউন্ট আসছে, লগইন পেজে একটা ইউআরএল আসছে। তো এখন আমাকে আরেকটা বানাইতে হবে, সেটা হচ্ছে কি সাইন আপের জন্য। কতক্ষণ লাগবে সাইন আপটা বানাইতে? সাইন আপ বানানো শেষ, এটার কি বানাইতে হবে এখন? ইউআরএল, কন্ট্রোল ডি, সাইন আপ। তার মানে দেখেন এটা কি হয়ে আছে, ইয়েলো কালার হয়ে আছে না? কেন? আমি তো বলে দিই নাই। তাহলে এখানে বলে দিতে হবে না, উপরে কমা দিয়ে এই সাইন আপ পেজটা। তো এরকম আমার তো ভিউজের মধ্যে হাজারো ফাংশন থাকবে, তাই না? বারবার কি আমি এভাবে বলে দিব? তাহলে এখানে আমি একটা স্ট্যাটিক ইউজ করব, সেটা হচ্ছে অল, মানে আমার যতগুলা ফাংশন আছে ভিউজের মধ্যে সবগুলো সে অটো নিয়ে নেবে, আমাকে আর উল্লেখ করে দিতে হবে না। দেখেন সাইন ইনের জন্য বানাই ফেললাম, সাইন আপের জন্য বানাই ফেললাম। এখন সাইন আপ পেজটা রান করে দেখি, ব্ল্যাঙ্ক আসবে না? আচ্ছা দেখেন একটা জিনিস, মজার জিনিস, এটা আপনাদের সাথে ঘটবে। আমার এখানে ইউআরএলটা হচ্ছে কি সাইন আপ না, দেখেন তবুও আমার সেই এররটা দেখাচ্ছে। এখন আসছে, আপনারা এটা দেখানোর কারণ হচ্ছে এই জন্য, এই যে সাইন আপ পেজ, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, সব কিছু আপনি কপি করলেন, এখানেও আপনার সাইন আপ পেজ আছে, এররটা যখন আসবে আর কি, এখানেও সাইন আপ পেজ আছে, এখানেও সাইন আপ পেজ আছে, আপনি এখান থেকে হুবহু কপি করে নিয়ে এসে এখানে বসালেন, তবুও আপনার বারবার সে ওই ইউআরএলটাতে নিয়ে যায়। কেন? আপনার এই পেজের জন্য আপনার অলরেডি ক্যাশে অলরেডি ওই আগেরটায় জমা আছে, সে বারবার রিফ্রেশ করলেও কি হয়, আগেরটা সে অটোমেটিক ধরে নেয়। সেজন্য এই ইউরোপটা আসলে অনেক সময় হয়, দেখবেন আপনারা কাজ করার সময় আপনারা এটা ফেস করবেন, যে আমি নতুন ইউআরএল দিচ্ছি, এসটা বড় হাতের, হ্যাঁ এসটা বড় হাতের, আমি কপি করেও দিয়ে দিচ্ছি, কিন্তু রিফ্রেশ করার পরে আমার এসটা ছোট হাতের হয়ে যায়। তার মানে কি এটা আগে থেকে ক্যাশে হচ্ছে অলরেডি জমা আছে। তো আপনারা চাইলে এখান থেকে ক্যাশটা রিমুভ করতে, ডিলিট করতে পারেন। এখানে সাইট সেটিং, তো এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে, যদি প্রবলেমটা হয়। তো এখন যেহেতু আমার হচ্ছে না, তো দেখেন এখন আমি কপি করে দিলাম না, এখন কি জন্য হচ্ছে বলেন তো, একটু ভালো করে দেখেন তো এখন কি জন্য হচ্ছে। এখানেও সাইন আপ আছে, আমি এখানেও সাইন আপ দিছি, কি জন্য হচ্ছে? পেজ নট ফাউন্ড, না ক্যাশের জন্য না, এখন ক্যাশের জন্য না, সাইন আপ পেজ তৈরি করা আছে, সবকিছু তৈরি করা আছে। দেখেন এখানে আমার কি আছে, ব্যাকস্ল্যাশ আছে, আমার ইউআরএল এর মধ্যে কি দেখেন তো, ইউআরএল এর মধ্যে কি ব্যাকস্ল্যাশ আছে? তো যদি আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেই, তখন আর ইউরটা আসবে না, দেখছেন? তা আপনাকে সবকিছু খেয়াল রাখতে হবে যে ভুলটা কোথা থেকে আসতেছে, কি জন্য আসতেছে। আচ্ছা সাইন আপটা তৈরি করলাম, এখানে সাইন আপের টেমপ্লেট আছে, কপি করে সাইন আপে দিয়ে দিলাম। তো এখন দেখেন এখন এররটা কি, নো রিভার্স অ্যাড সাইন আপ, রিভার্স লগইন পেজ নট ফাউন্ড। কেন বলুন তো এররটা আসছে? এই লগইন পেজ নামে কি আমার কোনো ইউআরএল আছে? দেখেন তো এই লগইন পেজে আমার কোনো ইউআরএল আছে? লগইন পেজ নামে সাইন ইন আছে, দেখেন আমি এখানে একটা ইউআরএল ইউজ করছি, সেটা কি লগইন, সেজন্য আমার এই ইররটা আসতেছে। তাহলে আমাকে এই ইউআরএলটা রিমুভ করে দিতে হবে।
দেখেন সাইন আপ পেজ। এখন আসি ইউআরএল এর কানেক্টেড পেপার। তো আমরা তো দুইটা পেজ, একটা HTML ফাইল কিভাবে রেন্ডার করতে হয় দেখছি। এখন আসবো সেটা কিভাবে একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে কানেক্ট করে। দেখেন আমার অনেক সময় সাইন আপ পেজে থাকার সময় আমার যদি অ্যাকাউন্ট থাকে আমি কি সাইন আপ করব, তখন আমার এখানে একটা কি থাকবে, আই হ্যাভ অলরেডি এখানে অ্যাকাউন্ট, অর্থাৎ লগইন পেজে চলে যাবে। তো লগইন পেজে যাওয়ার জন্য আমার কি করতে হবে, লগইন পেজের ইউআরএল লাগবে। এখন ওই ইউআরএলটা আমাদেরকে ধরতে হবে। প্রত্যেকটা ইউআরএল একটা ইউনিক একটা নাম থাকে, তো সেই নামটা আমাদেরকে ইউজ করতে হয়। এখানে আমি বললাম আমাদের ইউআরএল তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে ইউআরএল কোড নামে শো হবে, ভিউজ থেকে আসা ফাংশনের নাম, কমা তো আমি কি বলছি, প্রত্যেকটা ইউআরএল একটা নাম থাকবে, ওই নাম দিয়ে কল করলে ওই ইউআরএলটা ইউজ করা যাবে। ঠিক আছে, এখন আমার দরকার সাইন ইন পেজ, সাইন ইনের যে বা লগইনের যে ইয়াটা আছে, ইউআরএলটা আছে, ওই ইউআরএলে কি শো হয়, একটা লগইন পেজ শো হয় না। তো ওই লগইন পেজটা আমি নিয়ে আসার জন্য, কানেক্ট করার জন্য এই ইউআরএল একটা নাম দিতে হবে। দিলাম নেম। আচ্ছা, তো নেমের মধ্যে এখন এই ইউআরএল একটা নাম দিব। তো নামটা একটু রিলেটেড হলে ভালো লাগবে না? কি দেওয়া যায়? সাইন ইন, SIGN, সাইন ইন। তো দেখেন এই ইউআরএল এর একটা নাম হয়ে গেল। তাহলে এই ইউআরএলটাকে যদি আমি কল করি, এই ইউআরএল এর আন্ডারে কি কি কাজ করা হয়েছে সবকিছু আমি দেখবো না। এখন আপনি চোখ ধুই আসেন, প্রত্যেকদিন এই টাইমে ক্লাসে ঘুমান। তো এই সাইন ইনটা আমাকে এখানে ইউজ করতে হবে। কোথায়? আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট। তো আপনারা শুরুতে মানে হচ্ছে অটো যেটা জেনারেট হয় সেটা ইউজ করবেন না। দেখেন আমি যখন ইউআরএল লিখি, এন্টার দেই, দেখবেন অটো সবকিছু চলে আসে না। তো আপনারা এটা হচ্ছে হাতে লিখবেন। তো এখানে এই ট্যাগ, এটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগ। কোনো একটা পেজের সাথে কানেক্ট করার জন্য আমাদের কোন ট্যাগ ইউজ করা হয়? অ্যাঙ্কর ট্যাগটা। তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে? href, অর্থাৎ হচ্ছে হাইপার রেফারেন্স, তার সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি। তো এখানে আমরা HTML এর মধ্যে তো দেখছি যে www বা কোনো কিছু দিলে বা কোনো একটা HTML ফাইল দিলে ওইটা কানেক্ট হয়ে যায়। তো জ্যাঙ্গোর মধ্যে এটা কিভাবে করে? জ্যাঙ্গোর মধ্যে করার নিয়ম হচ্ছে আমাদের কার্লি ব্রেস, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর পার্সেন্টেজ। মনে রাখেন কিভাবে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে পার্সেন্টেজ। তারপর এখানে মধ্যখানে আসবেন, এসে দুইটা স্পেস দিবেন, দেওয়ার পরে তারপর লিখবেন ইউআরএল লেখার পরে আবার স্পেস দিবেন, দিয়ে সিঙ্গেল কোটেশন, নট ডাবল কোটেশন। এখানে আপনি সিঙ্গেল কোটেশন অলরেডি ইউজ করছেন, আপনি যদি এখানে ডাবল কোটেশন ইউজ করেন তখন এটা মিসম্যাচ হয়ে যায়। ঠিক আছে, আপনি এখানে ডাবল কোটেশন ইউজ করলে আপনাকে এখানে কি কোটেশন ইউজ করতে হবে? সিঙ্গেল কোটেশন। তো এখানে এই কোটেশনের মধ্যে আমার যে ইউআরএলটা আমি বানাইছি, কোন ইউআরএল বানাইছি আমি? এখানে সাইন ইন না, এই সাইন ইনটা নিয়ে গিয়ে কপি করে দিব, কপি করে পেস্ট করে দেখেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কানেক্ট হয়ে গেছে না? হয়েছে না? এখন সেম ভাবে আপনারা এটাও করেন, যে আমি যখন লগইন পেজে থাকবো তখন আমি চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টের কাছে। যারা করছেন রিভিউ ক্লাস তারা বুঝছেন যে নতুন আসলে কি অবস্থা হবে। তো বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। সেজন্য আমি কালকে আপনাদেরকে বললাম যে আপনারা একটু ভালো করে দেখেন, তাহলে আপনার জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হইতো। হ্যাঁ জানি একটু প্রেশার গেছে আপনাদের উপরে, যে আজকে অনেক কিছু হয়ে গেছে। তো আপনারা আপনাদের কাজ থাকবে এখন বসে বসে আমার এখান থেকে, এই যে দেখেন আমার এখানে আসবেন, রিপোজিটরিতে আসবেন, আমার এখানে টেমপ্লেট আছে, মাই টেমপ্লেটে দেখেন সাইন আপের টেমপ্লেট আছে, লগইনের টেমপ্লেটও আছে। দুইটা কপি করে কাজ করবেন, করে একটার সাথে একটা কানেক্ট করাবেন। আমার তো এটার সাথে কানেক্ট নাই, আপনারা এটার সাথে কানেক্ট করাবেন। ঠিক আছে, এখন বসে বসে এটা করেন। তারপর আচ্ছা এতটুকু করেন।